বান্ধবীর বিয়েতে যাওয়ার পরে বান্ধবীর ভাই আমার সাথে যা করে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি গল্প থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। আর বন্ধুরা, একটি কথা, এই ধরনের মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেল তাসলিমা ব্লগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। বন্ধুরা, চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। বান্ধবীর বিয়েতে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে তা আমি কল্পনাতেও ভাবিনি। আর বিয়ে হয়েছে একদম বান্ধবীর ভাইয়ের সাথে, যাকে আমি মতো ভয় পাই, যাকে দেখলেই আমার হাত দ্রুতগতিতে চলে, যার এক ধমকে আমি জ্ঞান হারায়, তাকেই কিনা বিয়ে করতে হয়েছে ভেবেই আমার জ্ঞান হারাবার উপক্রম। এসব ভেবেই নিজের প্রতি দয়া হলো। আহারে, অকালেই মনে হয় আমি কবরবাসী হয়ে যাব। ভাবতে ভাবতে চোখে পানি এসে গেল। মনে মনে নিজেকে কয়েকটা দিলাম, কেন আসলাম নিজ বেষ্টুর বিয়েতে। এর চাইতে ভালো হতো যদি জ্ঞান হারিয়ে পড়ে থাকতাম। অতীত। আমি নূর জামান, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই আমি একটু বেশি দুষ্টুমি করি, লাফালাফি বেশি করি। অবশ্য এর জন্য আম্মুর কম খাইনি, তাও আমি এমন। কিন্তু আমি অতিরিক্ত ভীতু কিছু হলেই জ্ঞান হারিয়ে ফেলি। আমার বাবা লেয়ান জামান একজন বিজনেসম্যানের পাশাপাশি ডাক্তার। উনার নিজের একটা হাসপাতালও আছে। বাবা আমাকে ভীষণ ভালোবাসেন, তবে আম্মু না দেখে মতো প্রায় আমার আবদার পূরণ করেন। কিন্তু উনি আম্মুকে ভীষণ ভয় করেন, আর আম্মু যা বলেন তাই করেন। আর আম্মু রেহেলা খান, উনি একজন ব্যবসায়ী, উনি শাড়ি গহনা ইত্যাদি নিয়ে ব্যবসা করেন। আর আমার ছোট ভাই লিন জামান এবার ক্লাস 9-এ পড়ছে। এই হলো আমার পরিবার। কিন্তু ছোট ভাইয়া হওয়ার পর থেকে আম্মু আমার সাথে অদ্ভুত আচরণ করেন। যেমন আমার দিকে উনার কোনো খেয়াল থাকে না, আমি বেঁচে আছি কি গেছি তাতে উনার কিছু যায় আসে না। প্রথম আমি এইগুলা নিয়ে বেশ মানসিক চাপে ছিলাম, কিন্তু পরে পরে সব মানিয়ে নিলাম। ভেবে নিলাম আম্মু এমনই, শুধু লিয়ান ছেলে বলে একটু বেশি ভালোবাসেন। আর আমার স্কুল লাইফ থেকে একটাই বেস্ট ফ্রেন্ড মারিয়া মির্জা, নাম যেমন সুন্দর দেখতে তার থেকেও বেশি সুন্দর। তার পরিবারটা যেন পরিবার না, একটা রাজনৈতিক পরিবার। তার দাদা থেকে শুরু করে তার ভাই পর্যন্ত রাজনীতি করে। আর মারিয়ার বাবা রহিম মির্জা আমাদের এলাকার চেয়ারম্যান। অনেকটা আমার বাবার বন্ধু। আমাদের হাসপাতাল খোলার সময় উনিও সেখানে ছিলেন। আর তারপর থেকে আমার বাবার সাথে উনার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তার দাদি রানী মির্জা 1 নম্বরের কুটো নামী মহিলা। আমি তাদের বাড়িতে গেলেই আমাকে চোখ বড় বড় করে দেখবে। এই মহিলাটা এক্কেবারে বৌদ্ধ। আমার জীবনটা উনিই তেজপাতা করে দিয়েছেন। মারিয়ার মা শৌখানি মেনহা, উনার মতো মানুষ হয় না। একটা মানুষ এত সহজ সরল কিভাবে হয়? উনাকে আমার সবচাইতে বেশি ভালো লাগে। উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। তার 2 বড় ভাই আছে। বড় ভাইয়ের নাম মাহিন মির্জা, যে বিয়ে করেছে বছর 3 আগে। আর সেও পলিটিক্স নিয়ে আছে, আর পাশাপাশি ব্যবসাও করে। তাদের পরিবার যেমন বড়, তাদের ব্যবসাও তত বড়। তার একটা ছোট ছেলেও আছে। উনার ওয়াইফের নাম তানিয়া চৌধুরী, দেখতে যেমন সুন্দর তার থেকে ও বেশি সুন্দর। উনার ব্যবহার বেশ মিশুক একজন মেয়ে। আর মারিয়ার মেজ ভাই হল রুদ্র মির্জা। এই নামটা শুনলেই আমার বুক কাঁপে। উনাকে দেখতে অনেকটা তুর্কির হিরো মুরাতের মতো। যখন আমি উনাকে প্রথম দেখেছিলাম কতই না ক্রাশ খেয়েছিলাম, এক প্রকার উনার প্রেমে পাগল ছিলাম। কিন্তু একবার উনার রামধমক খেয়ে আমি জ্ঞান হারিয়েছিলাম। দোষ একটাই, আমি কেন উনার রুমে গিয়েছিলাম। উনার পছন্দ না উনার রুমে কোনো মেয়ে যাক। আমার মাঝে মাঝে মনে হয় উনার মেয়েতে অ্যালার্জি আছে, নাহলে মেয়ে দেখে কেউ এমন করে নাকি। উনি অন্তত বাজে ব্যবহার করতেন আমার সাথে, কিন্তু সময়ের সাথে সাথে বাজে ব্যবহার কমিয়ে দেন। ভালো ব্যবহার না করলেও এখন খারাপ ব্যবহার করেন না। উনি পলিটিক্স করলে ও আর কি করেন সেটা কেউ জানে না। তবে একবার উনার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম উনার হাতে পিস্তল, যেটা দেখে সেদিন আমি কাঁপতেছিলাম থরথর করে। আমার একটা অসুখ হলো, আমি ভয় পেলেই জ্ঞান হারায়। সেদিনও তা হয়েছিল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কিন্তু যখন জ্ঞান ফিরল তখন বুঝতে পারলাম আমি উনার রুমে। আমি সেটা দেখেই তাড়াহুড়া করে উঠে বসেছিলাম। তার সাথেই সাথেই উনি কোথা থেকে এসে আমার মাথায় পিস্তল টেকে রেগে বললেন, যদি এই খবরটা বাহিরে যায় তাহলে সেদিন তোমার শেষ দিন, বলে রাখলাম।
উনার এমন ধমকানোতে প্রায় আমি জ্ঞান হারাচ্ছিলাম, কিন্তু তখনই উনি আমার মুখে পানি ছুঁড়ে মেরে বললেন, তোমার তো জ্ঞান হারাবার ব্যামো আছে, তাই জ্ঞান হারাবার আগেই বলছি খবরটা যেন বাহিরে না যায়। ব্যাস সেদিন থেকেই আমি উনাকে জমের মতো ভয় পাই। উনার থেকে দূরে দূরে থাকি। মারিয়ার বিয়ে এত তাড়াতাড়ি দেওয়ার কারণ তার সেফটি। বিয়েটা হচ্ছে তার নিজ চাচাতো ভাইয়ের, আমান মির্জা, সাথে যে একজন পুলিশ। অবশ্য এই বিয়েতে মারিয়া ভীষণ খুশি, কারণ ছোটবেলা থেকেই সে আমান ভাইয়াকে ভালোবাসত। মারিয়ার বিয়ে ছিল আজ। আমি বাবা আর আম্মু ছোট ভাইয়াকে নিয়ে এসেছিলাম, কারণ উনাদের সাথে আমাদের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। তাই উনারা নিজে গিয়ে আমার পরিবারকে দাওয়াত করে এসেছেন। তাই উনারা বাধ্য হয়ে এসেছেন। আমি মারিয়ার কানে কানে বলছিলাম, মারুরে, তোর একটা ও সুন্দর ভালো দেবর কাজিন নেই কেন? আমার মনে হয় আমার সিঙ্গেলই মরতে হবে। বলেই কাদো কাদো চেহারা করলাম। আমার কথা শুনে মারিয়া বলল, আছে, সবাই অন্যদিকে মেজ ভাইয়া সবাইকে এখানে আসতে মানা করেছে, কারণ মেয়েদের যেন কোনো অসুবিধা না হয় তাই। আমি ভেঙচি কাটলাম আর বললাম, তোর ভাইয়ার জন্য মনে হয় আমার সিঙ্গেল মরতে হবে। বিয়েতে আসছি কই একটা ছেলে পটিয়ে প্রেম করব তা না, তোর ভাইয়া এক গাধা, উনার কাজগুলোও গাধার মতো। বলতেই পিছন থেকে কেউ বলে উঠল, কে গাধা? আমি পিছনে ফিরে দেখলাম রুদ্র মির্জা। ওনাকে দেখেই হাত পা আমার কাঁপতে লাগলো, জ্ঞান হারাবো হারাবো লাগছিল। তখন মারিয়া আমাকে শক্ত করে ধরে রাখল আর বলল, নূরজান, প্লিজ জ্ঞান হারিয়ে আমার বিয়েটা নষ্ট করিস না। আমি ওকে বললাম, মারো আমাকে আরও শক্ত করে ধর, আমার মাথা ঘুরাচ্ছে। তোর ভাই সব কথা শুনে নিত। তারপর রুদ্র মির্জা কিছু বলতে যাবে তার আগেই উনার ডাকলো পড়ল। উনি আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন, আর আমিও জ্ঞান হারাতে হারাতে বেঁচে গেলাম। বিয়ে পড়ানো শুরু হবে কিছুক্ষণ পর। আমি এদিক ওদিক হাঁটছিলাম। আম্মু, বাবা, ভাই, মারিয়ার আম্মু আর আব্বুর সাথেই আছেন। মারিয়াদের বাড়িটা 4 তলা, তার চাচারাও থাকে সেখানে। তার 4 চাচা বাড়িটাও বিশাল বড়। তারা 3য় তলায় থাকে, সেখানে প্রায় 7-8টা রুম, বিশাল বড় একটা ফ্ল্যাট। আমি হাঁটতে হাঁটতে রুদ্র মির্জার রুম পার করতেই কেউ আমার হাত ধরে টান দিল। আমি প্রথমে ভয়ে চমকে উঠলাম। যখন দেখলাম আমার হাত ধরা ব্যক্তি রুদ্র মির্জা, তখন আমার জ্ঞান হারাবার উপক্রম। জ্ঞান হারাবো হারাবো ভাব আসতেই উনি আমাকে ঝাঁকিয়ে রেগে চিল্লিয়ে বললেন, খবরদার জ্ঞান হারাবে না বলে দিলাম। আর আমাকে কি বললে তখন? আমি গাধা তাই না দিয়ে ঠুকে দিই? জ্ঞান হারাবে না বললেও আমার মাথা ঘুরতে লাগলো, ভয়ে সারা শরীর কাঁপতে লাগলো। আর অবশেষে জ্ঞান হারিয়ে উনার বুকেই ঢলে পড়লাম। ব্যাস সে মুহূর্তেই রুমে এলো উনার দাদি। আমাকে উনার বুকে দেখে উনি চিল্লিয়ে সারা বাড়ি মাথায় করলেন। এক প্রকার সবাই উনার রুমে চলে আসলেন। আমার পরিবার আর তার পরিবারের সবাই, বাড়ি ভর্তি মানুষ। কি একটা বাজে পরিবেশ হয়ে গেল চোখের পলকে। উনার দাদি অনেকটা নাটকবাজ মহিলাদের মতো, কিন্তু তখনও আমি উনার বুকে ঢলে পড়ে আছি, আর উনি আমাকে এক হাতে ধরে রেখেছেন। আমার পরিবার আর তাদের পরিবারের সবাই স্তব্ধ, কারোর মুখে কোনো কথা নেই। তারপর মারিয়া আমার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর সব ঘটনা শুনে আমি কাঁদতে লাগলাম। সারা বাড়ির মানুষ চিৎচিৎ করতে শুরু করে দিল। আমি আর উনি অনেক বুঝিয়েছিলাম আসল ঘটনা কি, কিন্তু কেউ বিশ্বাস করতেছিল না। সবাই আমাকে আর উনাকে নিয়ে কটুতা কথা বলতে লাগলেন। তারপর মারিয়ার বাবা উনার সম্মানের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলেন আমাদের দুইজনের আজকেই বিবাহ দিয়ে দিবেন। আমার বাবা মার সাথে কথা বলে বাকি সবার সাথে কথা বলে নিলেন। তারপর সবাই রাজি হওয়ায় মায়েরার সাথে সাথে আমার ও বিয়েটা হয়ে গেল। যদি অন্য কারোর সাথে হতো আমি মেনে নিতাম, এত কষ্ট পেতাম না। কিন্তু আমার বিয়ে রুদ্র মির্জার সাথে হয়েছে ভাবতেই আমার হাত পা কাঁপছে। বর্তমান আমার আম্মু আমাকে বাসায় আর রাখবেন না বলেই মারিয়াদের বাসায় রেখে চলে গেছেন। যাওয়ার সময় একবারও আমার দিকে ফিরে পর্যন্ত তাকালেন না। এমনকি বাবাও আমাকে নিয়ে গেলেন না। আমার ছোট ভাই, সে তো আম্মু যা বলে তাই করে। উনাদের এহেন আচরণে আমি থমকে গেলাম। আমার দুনিয়া অন্ধকার মনে হল। কিন্তু যাওয়ার সময় বাবার চোখ ছলছল করছিল, ওই চোখ দ্বারা উনি আমাকে ক্ষমা করে দিশমা বুঝিয়েছিল। কিন্তু আমার অভিমান হলো, মনে মনে ভেবে নিলাম মারা যাব, দরকার হলে তাও সে বাড়িতে প্রবেশ করব না। মারিয়ার বিদায়ের সময় সে আমাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করল, আর যেতে যেতে বাড়ির সবাইকে বলে দিল, আমার জানু যদি কষ্ট পাই তাহলে ঘরে আগুন লাগিয়ে দিব আমি। আমি তো এখানেই আছি, খবরদার আমার বেষ্টুকে কেউ কটু কথা বলবে না। তারপর আমার দিকে তাকিয়ে বলল,
বিয়ে যখন হয়ে গেছে তখন তুই এখানেই থাকবি। তারপর আমার কানের কাছে ফিসফিস করে বলল, তুই তো মায়ের ভালোবাসা পাসনি এখন। না হয় আমার মায়ের ভালোবাসার ছায়াতলে থাকবি, মারিয়া আমার ব্যাপারে সব জানে, উনি তোকে ভীষণ ভালোবাসে। আর ভাইয়াকে ভয় পাবি না একদম। ভাইয়া একটু রাগী হলে ও অনেক ভালো। এখন আমার ভাইয়ার দায়িত্ব তোর। আমি এখানেই আছি দ্বিতীয় তলায়, তাই যখন প্রয়োজন পড়বে আমাকে ডেকে নিবি। ওর কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম, এই দুনিয়াতে শুধু তুই আছিস আমার সত্যিকারের আপন বলতে কেউ। না হলে যেখানে নিজের মানুষগুলা আমাকে পর করে চলে গেল, সেখানে তুই আমাকে আগলে নিয়েছিস। তোর মতো বেষ্টু আল্লাহ সবাইকে দিক। এরপর আমরা অনেকক্ষণ কথা বললাম। তারপর তারা সবাই মারিয়াকে নিয়ে নিচের ফ্ল্যাটে চলে গেলেন। কারণ দ্বিতীয় তলায় আমান ভাইয়ারা থাকেন। আমি রুদ্র মির্জার বিছানাতে বসে বসে মুখে হাত দিয়ে কান্না করছি। কারণ উনার আম্মু মানে শাশুড়িমা বলেছেন আজ থেকে নাকি আমাকে এখানেই থাকতে হবে। এটা শোনার পর আমার কলিজা বের হয়ে আসার উপক্রম। উনি এখনো রুমে আসেননি, তার আগেই আমি কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যাচ্ছি। দরজা বন্ধ করার শব্দে আমি চমকে সেদিকে তাকালাম, দেখলাম উনি গম্ভীর চেহারা করে আমার দিকে না তাকিয়ে আলমারি থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি এখনো কান্না করে যাচ্ছি। উনি কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে ধমকে উঠে বললেন, কান্না বন্ধ করো। উনার ধমকানোতে আমি ভয়ে আরও মুখ চেপে ধরে কেঁদে উঠলাম। আমার এভাবে কাঁদতে দেখে উনি রেগে ড্রয়ার থেকে বের করে আমার মাথায় ঠাক করে বললেন, ঠুকে দি। আবারও নতুন গল্প দিয়ে দিলাম আপনাদের জন্য। এই গল্পটা আমি একটু ভিন্নভাবে লিখতে চাই। আর হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, নায়কের চরিত্রটা অন্যরকম হবে। আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে, তবে পড়তে ইনশাআল্লাহ ভালো লাগলেও লাগতে পারে। এই গল্পটা আমি অনেক ভেবে চিন্তেই লিখব, তাই প্রতিদিন দুটো করে পর্ব দিতে না পারলেও বেশ বড় করে পর্ব দিব। আর নায়িকার চরিত্র কিংবা তার অসুখটা ন্যাকা ন্যাকা লাগতে পারে। কিছু করার নেই, গল্পের জন্যই নায়িকার এইরকম চড়িয়ে। আপনাদের জন্য নায়ক নায়িকার নাম বদলে দিয়েছি।